ছাত্র জনতার নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি। 151 সদস্যের কমিটির জ্যেষ্ঠ পদে থাকছেন 2 নারী। আত্মপ্রকাশের একদিনের মাথায় গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণ কমিটি বুধবারের ঘটনার তদন্ত হচ্ছে। ষড়যন্ত্র ঠেকাতে ঐক্য চান খালেদা জিয়া। তারেক রহমান বললেন, আগে স্থানীয় ভোট হলে পুনর্বাসন হবে দোসরা। রমজানি চাহিদার 89,000 টন বেশি ভোজ্য তেল আমদানি। সংকটের জন্য খুচরা ব্যবসায়ীদের দিকে অভিযোগের তীর। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি তসলিমা জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল হিসেবে আগামীকাল আত্মপ্রকাশ করছে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্য সচিব আক্তার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে দুজনেই নারী নেতৃত্ব আসছে। সেই সঙ্গে আগামীকাল 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের। গত 14 সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে। 151 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার পর ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে 300 থেকে 500 করা হতে পারে। কেন্দ্রীয় কমিটির মধ্য দিয়ে আমরা আত্মপ্রকাশ ঘটাতে সক্ষম হব এবং সারা দেশের সকল সম্প্রদায়ের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল ধর্মের মানুষ, সকল লিঙ্গের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই আমরা একটি আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আমাদের ঘোষণাকে আমরা পরিপক্ক করতে চাই। বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির নাম চূড়ান্ত হয়েছে। পরিবারতন্ত্র এবং ব্যক্তিতন্ত্রের বাইরে থাকবে এই দল। জাতির কাছে যে ম্যানিফেস্টো, এই ম্যানিফেস্টোটা মূলত একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, আমাদের যে অর্থনৈতিক সংস্কার করতে হবে এবং আমাদের গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে গ্রামের কৃষক থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত তাদেরকে কিভাবে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করা যায়, সে ধরনের কর্মসূচি নতুন পার্টিতে থাকবে। কমিটিতে নারীদের অংশগ্রহণ থাকবে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র সদস্য সচিব পদে নারী নেতৃত্ব থাকবেন। আত্মপ্রকাশের পর কমিটির বৈঠকের মধ্য দিয়ে গঠনতন্ত্র চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে জেলা এবং উপজেলা কমিটিও দ্রুত দেয়া হবে। যত দ্রুত সম্ভব সারা দেশব্যাপী সংগঠনের বিস্তার সাধন করা এবং বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব। নতুন দলের কাছে সবার আগে দেশের স্বার্থ, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। পরিচ্ছন্ন রাজনীতির প্রত্যাশাও তাদের। যারা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের রাজনীতিতে এখন এটা খুবই আলোচিত বিষয়, সেই রাজনৈতিক দলটি অন্ততপক্ষে মানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসবে, সেই ধরনের একটা প্রত্যয়, লক্ষ্য, উদ্দেশ্য তাদের মধ্য দিয়ে প্রতিফলিত হবে, সেটা আমরা চাই। এদিকে জাতীয় নাগরিক কমিটির যারা দলে যোগ দিচ্ছেন তাদের সদস্য পদ বাতিল হয়ে যাবে। সেই নাগরিক কমিটি ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি নিয়ে বুধবারের অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। আবু বাকের মজুমদার জানান, শিক্ষার্থীরা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চায় না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্যরা সে অনুযায়ী কাজ করবে। আজ 205 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যেখানে 30 জনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়, 7 কলেজ ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরাও রয়েছেন। আবু বাকের মজুমদার বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিতে ঢুকতে সর্বোচ্চ বয়সসীমা থাকবে 28 বছর, আর সর্বোচ্চ 7 বছর পর্যন্ত নেতৃত্বে থাকতে পারবেন। এদিকে কমিটি থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি নিয়েছেন রিফাত রশিদ।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা সিদ্ধান্ত নেই আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুর ভিত্তি করবে না এবং একই সাথে এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সর্বোচ্চ বয়স 28 বছর হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের দোসরদের দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুরে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এই আহ্বান জানান তিনি। এদিকে তারেক রহমান বলেছেন, স্থানীয় নির্বাচন আগে হলে তা হবে স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন প্রক্রিয়া। এ ফাঁদে পা দেবে না বিএনপি। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে শুরু হয় বিএনপির বর্ধিত সভা। 7 বছর পর আয়োজিত সভায় অংশ নেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত 6 স্তরের 3500 নেতা। প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে দেয়া ভার্চুয়ালি বক্তব্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 5 আগস্টের পরের অর্জনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। পরে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে। এ ফাঁদে বিএনপি পা দেবে না। বাংলাদেশে গণতন্ত্র এবং বিএনপি সমার্থক। দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকে। গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থ বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময় হয়তো ঘনিয়ে আসছে। তাই দলকে কোনো ব্যক্তি নয়, বরং দলকে এ ব্যাপারে ধীরে ধীরে আপনারা প্রস্তুত করুন। একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক অবস্থা শোচনীয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির বর্ধিত সভায় তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব নয়। এদিকে সভায় অংশ নেওয়া নেতাদের প্রত্যাশা, তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে সব সিদ্ধান্ত নেবে বিএনপি। দীর্ঘ 7 বছর পর মুক্ত পরিবেশে বিএনপির এ বর্ধিত সভা জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হয় কার্যক্রম। বর্ধিত সভার শুরুতে শোক প্রস্তাব পেশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত ভোটের আশায় ছিল দেশের জনগণ, কিন্তু তা হচ্ছে না। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। বিএনপির বর্ধিত সভায় অংশ নেন সারা দেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের অন্তত 4000 নেতা। তাদের আশা, সুষ্ঠু ভোটে এবার সরকার গঠন করবে বিএনপি। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করে আমরা সরকার গঠন করতে চাই। তারেক রহমান সাহেব আর বেগম খালেদা জিয়াকে পাশাপাশি একবার দেখে আমরা তো অবশ্যই সবাই খুব এক্সাইটেড এবং আশা করছি যে এখন ঘন ঘন এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদীর যে লক্ষ্য, সে লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তাদের অগ্রাধিকার দিয়ে দল এগিয়ে যাবে। তারেক রহমান এদেশের নেতাকর্মীদের, তৃণমূলের নেতাকর্মীদের
আস্থার জায়গাটা অবশ্যই উনি ধরে রাখবেন এবং তাদের পরামর্শকে অবশ্যই উনি গুরুত্ব দিবেন। বর্ধিত সভায় বিপুল সংখ্যক নেতার উপস্থিতি থাকায় বক্তব্যের সুযোগ দেওয়া হয় লটারির মাধ্যমে। দীর্ঘ 28 বছর পর এমন বড় পরিসরে বিএনপির বর্ধিত সভা। এই সভায় যোগ দেওয়া তৃণমূল নেতাদের প্রত্যাশা আগামী সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার পাশাপাশি দল পুনর্গঠন এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূলের মতামতকে প্রাধান্য দেবে বিএনপি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, এলডি হল, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে সেনাবাহিনীর সব সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদার এবং প্রশিক্ষিত করা হচ্ছে বলে জানান তিনি। রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় পতাকা এবং রেজিমেন্টাল কালার তিথি বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 7ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান। তাকে গার্ড অফ অনার দেয় সেনাবাহিনীর চৌকস দল। পরে সেনাপ্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্য স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে। তাদেরকে প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। সেনাপ্রধান আরও বলেন, সেনাবাহিনীর রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে। নতুন ইউনিট প্রতিষ্ঠা, আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছে। ইনফ্যান্ট্রি রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করব ইনশাআল্লাহ। যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। প্রধান অতিথির বক্তব্য শেষে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাপ্রধান। পরে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন জেনারেল ওয়াকারুজ্জামান। জীবনের প্রাতে নবীন আশা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রমজানের চাহিদার চেয়ে 89,000 টন বেশি সয়াবিন তেল আমদানি হয়েছে। তারপরেও বাজারে সহসাই মিলছে না পর্যাপ্ত ভোজ্য তেল। একে খুচরা ব্যবসায়ীদের বাড়তি মুনাফার কারসাজি বলছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। বৃহস্পতিবার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বেশ কিছুদিন ধরেই বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট। গত নভেম্বরে সংকট তীব্র হলে ডিসেম্বরে প্রতি লিটার 8 টাকা বাড়ানো সহ শুল্ক কর কমানো হয়। তারপরেও কাটেনি সংকট। রোজার আগে আবারও বাজারে ভোজ্য তেলের সংকট। রাজধানীর বাজারে মিলছে না পর্যাপ্ত সয়াবিন তেল। তেলের দোকানে গেলে তেল নাই, বলতেছে যে তেল নিলে সাথে চাল নেওয়া লাগবে বা ওই কোম্পানির আদার্স যে প্রোডাক্ট আছে সেটা নেওয়া লাগবে। দোকান থেকে জিজ্ঞাসা করলে সমস্যা কি, বলছে যে আমরা আগে যেখানে 50 দৈনিক যদি আমার ডিমান্ড থাকে 50 বোতল, আমি পাই 10 বোতল, আমি আপনাকে কোত্থেকে দিব বা 5 বোতল। সব কিছুর একটা নিয়ন্ত্রণ আছে, কিন্তু তেলের দামটাই বেশি আমাদের পর ভোগান্তি করতেছে। এটা কোম্পানি থেকে ভোজ্য তেল সরবরাহ করা হচ্ছে না বলে দাবি ব্যবসায়ীদের। সরবরাহ ব্যবস্থা তদারকির দাবি তাদের। তীর কোম্পানি প্রতি সপ্তাহে 1 কার্টন দেয়, রূপসাদা প্রতি সপ্তাহে 1 কার্টন দেয়। হ্যাঁ, ফেরেশ কোম্পানি, পুষ্টি কোম্পানি একদিন পর 1 কার্টন দেয়। প্রত্যেকদিন তেল লাগে 8-10 কার্টন। ফার্ম অয়েল তেল দিয়ে হেডও নাই। রমজানে 3 লাখ টন চাহিদার চেয়ে বাড়তি 89 টন সয়াবিন তেল আমদানির তথ্য জানায় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। তার দাবি, অসাধু ব্যবসায়ীরাই কারসাজি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। প্রত্যেক খুচরা বিক্রেতা সামনে সামান্য কিছু তেল রেখেছেন, পরবর্তীতে দেখা গেল পেছনে তারা তেলের মজুদটা রেখে দিয়েছে। এখন এটা তো আপনাদের বা আমাদের কারো কাম্য নয়। তো সেই ক্ষেত্রে আমি আবারও পাঠিয়েছি। রোজার পণ্য, খেজুর, ছোলা, ফল ও মশলা জাতীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই খোঁজা হচ্ছে, তবে সেখানকার পরিস্থিতি এখনও জটিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। বলেন, দেশটিতে সংঘাতের কারণে পরিস্থিতি খুবই ঘোলাটে।
তারপরেও সমস্যা সমাধানে জোর দিতে হবে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গ্র্যান্ডি বলেন, হাজারো চ্যালেঞ্জের পরেও রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। এই সংকট সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে সেই উদ্যোগের প্রতি UNHCR এর সমর্থনের কথাও উল্লেখ করেন গ্র্যান্ডি। 3 দিনের সফরে ফিলিপো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে খুঁজে বের করার বিষয়ে আমি সবসময় একমত। তবে সেখানকার পরিস্থিতি খুবই জটিল। সেখানে অনেকগুলো সংঘাত চলছে, কিন্তু আমাদের অবশ্যই একটি সমাধানের জন্য জোর দিতে হবে। কয়েক মাসের মধ্যে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সম্মেলনের আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। আমরা এই উদ্যোগকে সমর্থন করব। নিরাপদ খাবার পানি নাগরিকদের মৌলিক অধিকার ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। এজন্য পানযোগ্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিতে সরকারকে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়। এতে বলা হয়েছে, সংবিধানের 32 অনুচ্ছেদ অনুযায়ী পানযোগ্য বিশুদ্ধ পানি পাওয়া মৌলিক অধিকার এবং এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এজন্য 1 বছরের মধ্যে আদালত, ধর্মীয় স্থান, হাসপাতাল, রেল স্টেশন, হাটবাজার, বিমানবন্দর সহ জনসমাগম স্থানে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে 10 বছরের মধ্যে পানযোগ্য পানি সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে হবে। 2020 সালে জারি করা খাবার পানি সংক্রান্ত একটি সোমোটো রুলের চূড়ান্ত শুনানি শেষে এই রায় দিলেন আদালত। এই রায়ের আলোকে আজকে থেকে আমাদের প্রত্যেক নাগরিকের সুপেয়, নিরাপদ এবং বিশুদ্ধ পানি পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার। বাংলাদেশের যেই আর্থিক এবং প্রাতিষ্ঠানিক যে অবস্থা, সেই বিবেচনা করেই কিন্তু শুধুমাত্র বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান অর্থাৎ পাবলিক প্লেসে এই নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। বেক্সিমকোর 14টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের পাওনা দিতে প্রয়োজনীয় 525 কোটি টাকার ব্যবস্থা করেছে সরকার। আগামী 9 মার্চ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে এসব জানান তিনি। ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেন, 325 কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিচ্ছে অর্থ মন্ত্রণালয়, আর বাকিটা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়। বেক্সিমকোর যেসব কর্মকর্তা কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডক্টর এম শাখাওয়াত হোসেন। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325.46 325 কোটি ও 46 লক্ষ টাকা শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন। শ্রমিক এবং 1565 জন কর্মকর্তার পাওনা বাবদ মোট, যেটা নিয়ে আপনারা বেশি ইন্টারেস্টেড, 525.46 কোটি টাকা। রাজনৈতিক অস্থিরতা সহ শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে চামড়া খাতে। 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে আগের অর্থ বছরের তুলনায় চামড়া রপ্তানি কমেছে 11.65%। এছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায়ও বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 2023-24 অর্থ বছরে চামড়া রপ্তানিতে সালমা ট্যানারির আয় প্রায় 40 কোটি টাকা। তবে চলতি অর্থ বছরে তা কমে অর্ধেকে নেমেছে। আঞ্জুমান ট্যানারি, সমতা লেদারের মতো বড় বড় প্রতিষ্ঠানেরও একই অবস্থা। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক বিক্ষোভের প্রভাব পড়েছে এই খাতে। এছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না ট্যানারিগুলো। জুলাইয়ের পরে অনেকগুলো ইন্ডাস্ট্রি প্রোডাকশন বন্ধ ছিল। তারপরে যখন প্রোডাকশনটা কিছুটা স্বাভাবিকের দিকে যাচ্ছিল, আমাদের যে ফরেন কাস্টমার তারা কিন্তু ক্রয় আদেশগুলো ওরা কিছুটা স্লো করে দেওয়ার ফলে
আজকে এই অবস্থা। সিইটিপি বা ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সমস্যাটুকু আছে এই সমস্যাটুকু সমাধান হলে কিন্তু আমরা যে এই ট্যানারি সাইডে আমাদের কিন্তু অনেকটাই প্রস্তুত আমরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বরে চামড়া রপ্তানি 11.65% কমে 62.48 মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল 70.72 মিলিয়ন ডলার। পরিবেশের মানদণ্ড রেখে সার্টিফাইড লেদার ইন্ডাস্ট্রিজের পরিমাণ খুবই কম, খুবই নগণ্য একেবারে। এসডিজি যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পরিপূর্ণ করতে আমাদের যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে, আমি বলবো সরকার কোনো জায়গায় বেশ ব্যর্থ। LWG সনদ পেলে বিশ্ববাজারে চামড়া পণ্যের ভালো দাম পাওয়া সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকে অপহরণের এক সপ্তাহ পর 1.5 বছরের শিশুকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন পাচার চক্রের সদস্য দুলাল ও শিশুটির ক্রেতা মোর্শেদ মিয়া। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায় হাসপাতাল স্টেশন এলাকা থেকে অপহরণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব শিশুদের ছবি ও ভিডিও পাঠানো হতো নিঃসন্তান দম্পতিদের কাছে। পরে তাদের বিক্রি করা হতো কয়েক লাখ টাকায়। গত 17 ফেব্রুয়ারি চট্টগ্রাম রেল স্টেশন থেকে যে শিশুকে তুলে নিয়ে যাওয়া হয়, পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া একটি পরিবারের কাছে 1 লাখ টাকায় বিক্রি করে চক্রটি। বুধবার ওই শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 6 দফা দাবিতে 1 মার্চ থেকে ডাকা ধর্মঘট 2 মাসের মধ্যে প্রত্যাহার করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সড়ক ও জনপদ বিভাগের ইজারা মাসুল যৌক্তিক হারে নির্ধারণ, কমিশন বৃদ্ধি, বিএসটিআই এর বাড়তি ফি প্রত্যাহার, কারখানার লাইসেন্স প্রথা বাতিল, ফায়ার লাইসেন্স বাতিল করে আগের ব্যবস্থা রাখা এবং সকল প্রকার লাইসেন্স গ্রহণে ঘুষ বন্ধে সরকারের পদক্ষেপের দাবিতে এই ধর্মঘটের ঘোষণা দিয়েছিল পেট্রোল পাম্প মালিক সংগঠন। বৃহস্পতিবার বিপিসি চেয়ারম্যানের আন্তঃমন্ত্রণালয় সভায় দাবি পূরণে যথাযথ পদক্ষেপের আশ্বাস দেওয়া হয় এবং ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এরই প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পেট্রোল পাম্প মালিকরা জানান, এপ্রিলের শেষে বিপিসির সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।